ওয়েলকাম টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো রিডার্স, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি একাদশ শ্রেণীর ইংলিশ সাবজেক্টের মিটিং অ্যাট নাইট বলে একটি কবিতা আছে, সেই কবিতা নিয়ে আলোচনা করছি। তো মিটিং অ্যাট নাইট কবিতার কবি হলেন রবার্ট ব্রাউনিং। তিনি হলেন ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত কবি। 1837 খ্রিস্টাব্দ থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড। তো কবিতা আলোচনার পূর্বে আমরা কবির সম্পর্কে একটু আলোচনা করি। তো রবার্ট ব্রাউনিং 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1889 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছেন। রবার্ট ব্রাউনিং ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। রবার্ট ব্রাউনিং ছিলেন একজন ইংরেজ কবি অ্যান্ড প্লেরাইট ফ্রম দ্য 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি থেকে তিনি একজন উল্লেখযোগ্য কবি এবং প্লেরাইট বা নাট্যকার তিনি ছিলেন। ব্রাউনিংস মেজর ওয়ার্কস ইনক্লুড, মানে ব্রাউনিং এর প্রধান প্রধান যে কাজগুলি ছিল, যে প্রবন্ধ বা যে লেখাগুলি ছিল, গ্রন্থগুলি ছিল, সেগুলি হচ্ছে দ্য লাস্ট রাইড টুগেদার, মাই লাস্ট ডাসেস, ফ্রা লিপি ইত্যাদি। এছাড়াও তিনি দ্য পাইড পাইপার অফ হ্যামিলিয়ন ইজ এ ফেমাস চিলড্রেন্স ভার্স রিটেন বাই হিম। এছাড়া তিনি পাইড পিপার অফ হ্যামিলিয়ন নামে একটি বিখ্যাত কবিতা লিখেছিলেন শিশুদের জন্য। তো আজকে যে কবিতাটি আলোচনা করতে যাচ্ছি সেই কবিতার বিষয়বস্তু সম্পর্কে এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? ইন দ্য পোয়েম, এই কবিতাতে দ্য পোয়েট ডেসক্রাইবস এ জার্নি, কবি এখানে একটি জার্নির কথা বা ভ্রমণের কথা তিনি বর্ণনা করেছেন। দ্যাট এন্ডস, মানে যে ভ্রমণটা শেষ হয়েছে, ইন এ সেক্রেট মিটিং বিটুইন লাভার্স, এখানে প্রেমিক প্রেমিকা যুগলের একটা গোপন সাক্ষাতের মধ্য দিয়ে এই ভ্রমণের সমাপ্তি ঘটেছে, পরিসমাপ্তি ঘটেছে। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য জার্নি, কবি এই কবিতাতে এই ভ্রমণটিকে বর্ণনা করেছেন। অ্যান্ড দ্য মিটিং ইন ডিটেল, এবং তাদের যে সেই সাক্ষাৎকার, প্রেমিক প্রেমিকার যে গোপন সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার এবং ভ্রমণ তিনি বিস্তারিতভাবে এই কবিতার মধ্যে আলোচনা করেছেন। দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য ডিলাইটেড মিটিং অফ দ্য লাভার্স, এবং এই কবিতাটি শেষ হয়েছে প্রেমিক প্রেমিকার আনন্দপূর্ণ সাক্ষাতের মধ্য দিয়ে। বাই এ ফার্ম, ফার্ম বলতে খামার বাড়ি, নিয়ার দ্য সি বিচ, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বা সমুদ্র সৈকতের ঠিক পাশাপাশি একটি খামার বাড়িতে দুজন প্রেমিক প্রেমিকার আনন্দপূর্ণ সাক্ষাতের মধ্য দিয়ে এই কবিতার সমাপ্তি ঘটেছে। সরাসরি কবিতা আলোচনার পূর্বে কবিতা সম্পর্কে বা কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দুই একটি কথা না বললে আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে বলে মনে হয় না, তাই কবিতা সম্পর্কে দুই একটি কথা। তো রবার্ট ব্রাউনিং এর লেখা মিটিং অ্যাট নাইট কবিতাটি হলো একটি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, অর্থাৎ আত্মজীবনীমূলক কবিতা। এই কবিতায় তিনি অন্য কোনো বক্তা বা অন্য কোনো চরিত্রের মাধ্যমে কিন্তু বক্তব্যটিকে রিপ্রেজেন্ট করেননি। বক্তা এই কবিতায় অর্থাৎ নিজেকেই তিনি প্রকাশ করেছেন। আসলে রবার্ট ব্রাউনিং তিনি এলিজাবেথ ব্যারেট নামে এক ভদ্র মহিলাকে তিনি ভালোবাসতেন, কিন্তু এলিজাবেথ ব্যারেটের বাবা তার ছেলেদেরকে বিয়ে করতে পারবে না, অর্থাৎ বিবাহ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন। তাই তাদের সেই সাক্ষাৎ, তাদের সেই সম্পর্কটা ছিল সমাজ বিরোধী, অর্থাৎ সমাজ এই সম্পর্কটাকে মেনে নেয়। তাই কবি রাতের অন্ধকারে সেই প্রেমিকার উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করবেন। সেই যাত্রায় এবং কিভাবে তিনি সাক্ষাৎ করবেন, সেই সাক্ষাৎই এই কবিতার মধ্যে বর্ণিত হয়েছে। তো চলো কবিতাটি সরাসরি শুরু করি আমরা। দ্য গ্রে সি, গ্রে গ্রে শব্দের অর্থ হচ্ছে ধূসর, সি মানে সমুদ্র, অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এবং দীর্ঘ কৃষ্ণ ভূমি।
অর্থাৎ তিনি রাত্রিকালীন অর্থাৎ সন্ধ্যার পর তিনি তার ভ্রমণ শুরু করেছেন। সন্ধ্যার পর চারিদিক অন্ধকার হয়ে গেছে এবং সমুদ্রকে দেখে মনে হচ্ছে যেন ধূসর বর্ণ ধারণ করেছে এবং চারিদিকের যে ভূমি বা ল্যান্ড, সেই ল্যান্ডটা কৃষ্ণকায় অর্থাৎ কালো বলে মনে হচ্ছে। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। এবং ঠিক সেই সময় সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই পূর্ব আকাশে হলদে অর্ধচন্দ্র বড় এবং নিচু, অর্থাৎ পূর্ব আকাশে হলুদ অর্ধচন্দ্র উঠেছে, যে চাঁদটা ছিল খুবই বড় এবং লো মানে হচ্ছে পূর্ব আকাশে নিচু আকাশে থাকার কারণে তাকে নিচু বলে মনে হয়েছে। এরকম একটা পরিবেশে কবি তার প্রেমিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। And the startled little waves that leap in fiery ringlets from their sleep. মানে কবি তার যাত্রাপথে সমুদ্র পার হতে হবে এবং সমুদ্র তিনি একটি নৌকার সাহায্যে পার হবেন এবং সেই সমুদ্র পার হওয়ার সময় যখন তিনি তার দাঁড়ের সাহায্যে নৌকাকে ঠেলার চেষ্টা করেছেন, তখন দাঁড়ের আঘাতে সমুদ্রের জলগুলি কি করেছে, ভীত সন্ত্রস্ত হয়ে লাফিয়ে পড়ছে। ইন ফিয়ারি রিংলেটস, ফিয়ারি মানে আগুন, রিংলেটস মানে হচ্ছে গোলাকার, মানে সেই উত্থিত ঢেউটা আগুনের মতো রিং আকারে ফ্রম দেয়ার স্লিপ, তাদের ঘুম থেকে যেন জেগে উঠছে। এখানে অন্য একটি অর্থ যে জলের মধ্যে হয়তো জল দেবতা বা অন্য কোনো দেবতা তারা বসবাস করে, তারা কিন্তু সেই দেবতাগুলো কবির দাঁড় টানার ফলে জলে যে ঢেউ সৃষ্টি হয়েছে সেই ঢেউয়ের ফলে মানে ঘুম ভেঙে ভয়ে সন্ত্রস্ত হয়ে লাফিয়ে পড়ছে। অ্যাজ আই গেন দ্য কোভ, যেহেতু আমি খাঁড়িতে পৌঁছে গিয়েছিলাম। খাঁড়ি শব্দের অর্থ হচ্ছে, এই খাঁড়ি জিনিসটা হচ্ছে, কোভ শব্দের অর্থ হচ্ছে খাঁড়ি। খাঁড়ি বলতে এখানটাই সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বালির দ্বারা ঘেরা যে হ্রদ বা ছোট পুকুর, সেটাকে বলা হয় খাঁড়ি। তাহলে কবি যেহেতু অ্যাজ আই গেন দ্য কোভ মানে খাঁড়িতে পৌঁছে গিয়েছিল উইথ পুশিং প্রো, এবং তার নৌকার যে অগ্রভাগ, প্রো শব্দের অর্থ হচ্ছে নৌকার অগ্রভাগ, সেই অগ্রভাগটা খাঁড়ির বালির মধ্যে পুশিং হয়েছে মানে প্রবেশ করেছে। অ্যান্ড কুইন্স ইটস স্পিড, কুইন্স শব্দের অর্থ হচ্ছে পিপাসা মেটানো, কিন্তু এখানে কুইন্স মানে হচ্ছে সেই খাঁড়ির বালির মধ্যে নৌকার অগ্রভাগটি প্রবেশ করে তার সেই গতিটা থেমে গেছে। দ্য স্লাসি স্যান্ড মানে কর্দমাক্ত বালির কাদার মধ্যে নৌকার অগ্রভাগটা গিয়ে আটকে গেছে, অর্থাৎ কবি সমুদ্র সৈকতের কিনারায় পৌঁছে গেছে। Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears. তারপর তিনি সমুদ্রের ধারে ধারে ওয়ার্ম অর্থাৎ উষ্ণ, সি সেন্টেড, সেন্টেড মানে হচ্ছে গন্ধ, তো এখানে সমুদ্রের ধারে ধারে উষ্ণ সুগন্ধির ভিতর দিয়ে কবি 1 মাইল রাস্তা হেঁটেছেন। এখানে সি সেন্টেড, ওয়ার্ম সি সেন্টেড বলতে বোঝায় দিনের বেলায় প্রচণ্ড সূর্যের দাবাদহে সমুদ্রের আশেপাশের সমস্ত জায়গাগুলো উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই উত্তপ্ত হয়ে ওঠার ফলে সন্ধ্যাবেলায় একটা মনোরম গন্ধের বা সুগন্ধের সৃষ্টি হয়। তাহলে এখানে সমুদ্রের ধারে ধারে কবি উষ্ণ সুগন্ধির মধ্য দিয়ে 1 মাইল রাস্তা অতিক্রম করেছেন। 3 fields to cross, তারপরে 3টে মাঠ তিনি অতিক্রম করেছেন। till a farm appears, যতক্ষণ না পর্যন্ত একটি খামার বাড়ি তার সামনে উপস্থিত হয়েছে ততক্ষণ তিনি 3টে মাঠ অতিক্রম করে পাড়ি দিয়েছেন। এ ট্যাপ অ্যাট দ্য পেন, ট্যাপ ট্যাপ শব্দের অর্থ হচ্ছে মৃদু আওয়াজ, আর পেন শব্দের অর্থ হচ্ছে জানালার কাঁচের শাঁসি। এরপর তিনি খামার বাড়িতে পৌঁছে তার প্রেমিকার বাড়িতে
কাচের যে জানালার শাঁসি ছিল সেই শাঁসিতে মৃদু একটা হালকা আওয়াজ করেছেন। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, তারপরে খুব দ্রুত সেই কাঁচের উপরে একটা আঁচড় কেটেছেন। অ্যান্ড ব্লু স্প্রাউট অফ এ লাইটেড ম্যাচ, ঠিক তার পাশাপাশি উল্টো দিকে কাঁচের বাড়ির ভিতরে থাকা তার প্রেমিকাও সঙ্গে সঙ্গে একটা দেশলাইয়ের কাঠি জেলে সে ঘোষণা করতে চেয়েছে যে আমিও তোমার জন্য অপেক্ষায় আছি। তার উপস্থিতি তার প্রেমিককে সে বোঝাতে চেয়েছে। অ্যান্ড এ ভয়েসলেস সাউন্ড, এবং তারপর দীর্ঘ প্রতীক্ষার পর তারা তাদের মনের বা তাদের হৃদয়ের যে কথাগুলো মানে ব্যক্ত করেছেন, সেই কথাগুলো ছিল খুবই ভয়েসলেস, অর্থাৎ খুব নিস্তব্ধ, খুব ধীরে ধীরে নিচু কণ্ঠে। থ্রো ইটস জয়েস অ্যান্ড ফেয়ার্স, থ্রো মানে মাধ্যমে, ইটস জয়েস মানে হচ্ছে আনন্দ, অ্যান্ড ফেয়ার আনন্দ এবং ভয়ের মাধ্যমেই তাদের না বলা কথাগুলো, বহু প্রতীক্ষার কথাগুলো ব্যক্ত করেছেন। জয় হচ্ছে এই কারণেই, দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমিক প্রেমিকার মিলিত হওয়াটা খুবই আনন্দের, এই দিক দিয়ে ওদের সাক্ষাৎ ছিল খুবই আনন্দের। অ্যান্ড ফেয়ার্স বলতে এখানে ওদের সাক্ষাৎ ছিল নিষিদ্ধ, সমাজবিরোধী, হয়তো কোনো কারণে তাদের প্রতি আক্রমণ হতে পারে, সেই আক্রমণের ভয়টাকেই এখানে ফিয়ার বলা হয়েছে। দেন দি টু হার্টস বিটিং ইজ টু ইজ, এবং ওই প্রেমিক যুগলের অর্থাৎ প্রেমিক প্রেমিকার তাদের হৃদয়ের অর্থাৎ বুকের হৃৎপিণ্ডের যে শব্দ, সেই শব্দের চাইতেও তাদের কথাগুলো ছিল নিচু বা নিস্তব্ধ। এই হলো কবিতার বঙ্গানুবাদ। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। প্রিয় পাঠক পাঠিকা, তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। নো মোর টুডে, বেস্ট অফ লাক।